হাই স্টুডেন্টস, তোমাদের ক্লাস 12 সেমিস্টার 4-এর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার চ্যাপ্টারের কিছু ইম্পর্ট্যান্ট সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স নিয়ে অলরেডি আমি একটা ক্লাস নিয়েছি। এটা আমার সেকেন্ড বা লাস্ট ক্লাস এই চ্যাপ্টারের ওপর। এই ক্লাসটা তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, তোমরা প্রপারলি ফলো করো। আমি ডক্টর পাপড়ি চট্টোপাধ্যায় সাইকোলজির এই সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সের ওপর চ্যাপ্টারের আমি কিছু মেজর সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তোমাদের পড়াচ্ছি। প্রথম আমি যেটা তোমাদের বলতে চাই যে কোনগুলো আজকের এই ভিডিও ক্লাসে তোমাদের আমি নিচ্ছি। স্কিজোফ্রেনিয়া স্পেকট্রাম অ্যান্ড আদার সাইকোটিক ডিসঅর্ডার্স। স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের মধ্যে কোন কোন সাইকোলজিক্যাল ডিসঅর্ডারগুলো পড়ে এবং সেগুলো সম্পর্কে আমরা ভালো করে জানব। কারণ এই যে এরিয়াটা, এই যে স্পেকট্রামটা সব থেকে বেশি পরিমাণ যাকে আমরা দেখি আমাদের চারপাশে মানসিক অসুস্থ বলে সবার আগে আমরা যাদেরকে চিহ্নিত করি সেই মানুষগুলোর মধ্যেই এই রোগগুলো, এই ধরনের রোগ কিন্তু সব থেকে বেশি দেখা যায়। এছাড়া পড়াবো ডিসরাপটিভ ইম্পালস কন্ট্রোল অ্যান্ড কন্ডাক্ট ডিসঅর্ডার। এদেরকে আমরা কিন্তু সরাসরি মানসিক রোগী হিসেবে প্রথমে বুঝতে পারা যায় না। প্রথমে নানা রকম অসুবিধা চারপাশের মানুষের মধ্যে দেখা যায়, অন্যেরা অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এইগুলো আমরা পড়বো ডিসরাপটিভ ইম্পালস কন্ট্রোল অ্যান্ড কন্ডাক্ট ডিসঅর্ডার। আর পড়বো সাবস্টেন্স রিলেটেড অ্যান্ড অ্যাডিকটিভ ডিসঅর্ডার। এটাকে আমরা মোটামুটি এই ধরনের সাবস্ট্যান্স ইউজ দেখতে পাওয়া যায়, এটাকে আমি আগে দিয়ে দিয়েছি। আমরা মূলত পড়বো সাবস্ট্যান্স রিলেটেড অ্যান্ড অ্যাডিকটিভ ডিসঅর্ডার বলতে কি বোঝায় তার সাবটাইপ। এইখানে যত রকমের সাবস্ট্যান্স রিলেটেড ডিসঅর্ডার হয় সেগুলোকে আমি একটা তোমাদের সামনে চার্ট হিসেবে দিয়েছি। যাই হোক, আমি চলে যাচ্ছি কি ফিচার্স অফ সাইকোটিক ডিসঅর্ডার্স। টোটাল এই যে প্রথমে আমি তোমাদের যে স্পেকট্রামটা পড়াতে চলেছি, সিজোফ্রেনিয়া স্পেকট্রাম যেটা, সেই স্পেকট্রামে মূলত সাইকোটিক ডিসঅর্ডার্স রয়েছে। সেই সাইকোটিক ডিসঅর্ডার্সের কি ফিচার কি কোনগুলো হয় সেটা আগে আমরা জেনে নিই। সাইকোটিক ডিসঅর্ডার যে অ্যাবনর্মালিটিসগুলোকে ইনক্লুড করে তার 5টা ডোমেন। কি কি? একটা হচ্ছে ডেলিউশন, এটা হচ্ছে হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড থিঙ্কিং, ডিসঅর্গানাইজড অর অ্যাবনর্মাল মোটর বিহেভিয়ার। আর রয়েছে ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন অ্যান্ড এভলিউশন। এখানে বলে রাখি, তোমরা এখানে লেখাটা দেখতে পাচ্ছ, এই 4টে হচ্ছে পজিটিভ সিমটম বলে ডিনোট করা হয়। আর এখানে এই দুটো দেখতে পাচ্ছ, এছাড়াও আরো রয়েছে, সেগুলো হচ্ছে নেগেটিভ সিমটম। আমরা সাইকোটিক ডিসঅর্ডার অ্যাজ এ হোল, যে কোনো সাইকোটিক ডিসঅর্ডারের ওই কি ফিচারগুলো সম্পর্কে আগে এখানে জেনে নিই। পজিটিভ সিমটমগুলো আমরা দেখে নিই। ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড থিঙ্কিং, গ্রসলি ডিসঅর্গানাইজড অর অ্যাবনর্মাল মোটর বিহেভিয়ার। এই 4টে আমরা পজিটিভ সিমটম দেখতে পাচ্ছি। ডেলিউশন, সব সময় আমরা কলোকিয়ালি বলে থাকি, এই তোর কি ডেলিউশন হয়েছে, এই আমার কি ডেলিউশন হচ্ছে। তবে ডেলিউশন কথাটা আমরা যদিও খুব ইউজ করে থাকি, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম অফ সাইকোটিক ডিসঅর্ডার। মিসবিলিফ বা রং বিলিফ, ভ্রান্ত বিশ্বাস যে কোনো জিনিস সম্পর্কে, যে কোনো বিষয় সম্পর্কে, যে কোনো ব্যক্তি সম্পর্কে যদি কোনো এমন কিছু বিশ্বাস আমরা করতে শুরু করি যার কোনো লজিক্যাল বেস নেই, সেক্ষেত্রে সেটা মানে একেবারেই একটা অসম্ভব বিষয়কে আমরা বিশ্বাস করতে শুরু করছি, দেখা যাচ্ছে, যার কোথাও কোনো ইঙ্গিত তো নেই সেইটা হবার মতন পরিবেশে, অথচ আমরা করছি, সেটাকে বলা হয় ভ্রান্ত বিশ্বাস। এবং এটা এমন একটা বিশ্বাস এত দৃঢ় হয়
যে এটাকে চট করে মানে কখনোই দূরে করা যায় না। এই রোগটাই এমন যে এই রোগের সিমটমটাই এমন যে এটা কোনোভাবেই দূর করা যায় না। হ্যালুসিনেশন হচ্ছে সম্পূর্ণ অলীক প্রত্যক্ষণ বলে, অর্থাৎ আমি পারসিভ করছি। আমাদের 5 রকম যে পারসেপশন, 5টা ইন্দ্রিয় দিয়ে হয়ে থাকে, 5 রকম পারসেপশনই যে কোনো একটা হতে পারে। সেই পারসেপশনটা পুরোপুরি ভ্রান্ত, অলীক, কিছু নেই অথচ পারসিভ করছি, দ্যাট ইজ হ্যালুসিনেশন। অর্থাৎ পরিবেশে প্রপার স্টিমুলাস নেই অথচ আমরা স্টিমুলেটেড হচ্ছি, একদম মানে আউট অফ দ্য রিজন আমরা এটা হয়ে থাকি। এবং এটা এই রোগেরই উপসর্গ। হ্যালুসিনেশন নানা রকম হতে পারে। দেখছি এরকম ভুল, শুনছি ভুল, কথা বলছি ভুল, মানে কথাটা বলছি যেটার ওপরে, যে বিষয়টাকে কেন্দ্র করে, সেটাও ন্যাচারালি আমরা ভুল বলছি, এই আউট অফ দ্য ডিজিজ। এবং এখানে এমনকি ত্বকের ওপরও ভুল সেন্সেশন, মানে নেই যেটা, সেটাকে আমরা ভাবছি যে আছে, এবং আছে শুধু না, সেই মনে হবে যেন একদম রিয়ালিটিতে আছে, সেরকম ফিলিং হয় রোগীর, এবং সে সেভাবেই এক্সপ্রেস করে তার ফিলিংটা, সেভাবেই বলে বা সেভাবেই প্রকাশ করে। বোঝা যায় না যে রিয়ালিটিতে নেই কি আছে, সেটা একমাত্র ডায়াগনোসিস হলে তখন বোঝা যায় যে সত্যি রিয়ালিটিতে নেই, সে হ্যালুসিনেট করছে। এরপর হচ্ছে ডিসঅর্গানাইজড থিঙ্কিং। একদম একটা ডিসঅর্গানাইজড চিন্তা ভাবনা, কোনো সঙ্গতিপূর্ণ নয়, সামঞ্জস্যপূর্ণ নয়, কোনো একটা লাইনে চলে না। অদ্ভুত একটা কথা, একটা গোটা বাক্যের মধ্যে 3টে ডিরেকশন রয়েছে, মানে 3 রকম, বা তাকে যখন প্রশ্নটা করা হচ্ছে, সে তার যে উত্তরটা দিচ্ছে, তার বোঝা যাচ্ছে তার চিন্তাটা তার প্রশ্ন সম্পর্কিত নয়, অন্য কিছু, যেটার মধ্যেও কোনো প্যারিটি নেই। এবং যে শব্দগুলো সে বলে, সেই শব্দগুলোও কিন্তু কোনো পরপর সাজানো বাক্যের শব্দ নয়, বা কোনো একটা বাক্যেরই শব্দগুলোকে এলোমেলো করে দিলেও আমরা সেটা পাবো না, কারণ সেগুলোকে সাজানোর একটা জায়গা থাকে। মনে হয় যেন একটা স্যালাড অফ ওয়ার্ড মনে হয়, এরকম একটা স্যালাডের মতো মনে হয়, কতগুলো শব্দ বিক্ষিপ্ত, মানে তাদের চিন্তা ভাবনার ধরনটাই বিক্ষিপ্ত হয়, এটাকে বোঝা যায়। ডিসঅর্গানাইজড অর অ্যাবনর্মাল মোটর বিহেভিয়ার, তাদের আচরণগুলো, মানে যে গতি সঞ্চালনা, আমাদের যে মোটর বিহেভিয়ার, আমাদের যে হাত মুখ এগুলো সঞ্চালনা, বা নিজের বডির যে দেহ সঞ্চালনা, সেগুলো খুব অসঙ্গতিপূর্ণ থাকে। মানে দেখে বোঝা যায়, কখনো তারা কোনো একটা অড পশ্চারে ফিক্সড হয়ে যায়, বা তারা কখনো একটা অড পশ্চার করে, বা যে পশ্চারটা করেই থাকে, হ্যাঁ, এই ধরনের, বা খুব বিক্ষিপ্ত চলাচল করে, কোনো অকারণ তাদের মধ্যে হাঁটা চলার প্রবণতা বা অতিরিক্ত চুপ থাকার প্রবণতা, এগুলো দেখতে পাওয়া যায়। তো এই 4টেকে আমরা পজিটিভ সিমটম বলি। কেন বলি না এগুলো ঘটে, এগুলো তারা তাদের মধ্যে যে কোনো একটা, যে রোগটার কারণে ঘটে, সেটা তাদের মধ্যে ঘটতে দেখা যায়, তারা করে, তারা সম্পাদন করে, তারা ভুল দেখছে, কিন্তু কিছুটা দেখছে, ভুল দেখছে, তারা ভুল চলছে, ভুল হস্তক্ষেপ করছে, ভুল সঞ্চালনা করছে, ভুল কিন্তু করছে, অর্থাৎ পজিটিভ, এই অর্থে এটাকে পজিটিভ বলা হয়। এরপর আমরা যাব নেগেটিভ সিমটমস। আমি 2টো নেগেটিভ সিমটমের উল্লেখ আগে করেছি, প্রথমেই ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন আর অ্যাভলিউশন। ডিমিনিশড ইমোশনাল এক্সপ্রেশন এটা কি? এটা হচ্ছে রিডাকশন ইন দ্য এক্সপ্রেশন অফ ইমোশন ইন দ্য ফেস, আই কন্ট্যাক্ট, intonation of speech and movement of the hand, head and face that normally give an emotional emphasis to speech. এটা একটা অদ্ভুত মুখের মধ্যে নিরাশক্তি, যেন মনে হয় তাকে কোনো কিছুই স্পর্শ করছে না, কোনো রকম সংবাদ, কোনো রকম বিষয় তাকে, তার কোনো রকম মনের মধ্যে অনুভূতি জাগাচ্ছে না। মুখের মধ্যে একটা ফ্ল্যাটেন্ড
মানে এক্সপ্রেশন, কোনো রকম এক্সপ্রেশন নেই, না পজিটিভ না নেগেটিভ। এটা একটা অদ্ভুত ব্যাপার, যেন মনে হয় শুষে নিয়েছে তার ভেতর থেকে কেউ ইমোশনাল এক্সপ্রেশনগুলো। এই জন্য এটাকে নেগেটিভ সিমটমের মধ্যে ফেলে, যে কিছু নেই, নেই সূচক এখানে, না সূচক বিষয়টা এসেছে। আচ্ছা, অ্যাভলিউশন, ইট ইজ আ ডিক্রিজ ইন মোটিভেটেড সেলফ ইনিশিয়েটেড পারপাসফুল অ্যাক্টিভিটিস। যে কোনো রকম কাজ থেকে ওরা নিজেকে কুইট করে নেয়, নিজের কোনো পারপাসই তারা সচেতন থাকে না, এবং নিজের কোনো ক্ষতি সম্পর্কে সচেতন থাকে না। নিজেরা পরিপূর্ণভাবে এই চারপাশের সিচুয়েশন থেকে এবং নিজেদের অ্যাক্টিভিটিস থেকে নিজেদের কোনো ইনিশিয়েশন থাকে না, একদম জিরো ইনিশিয়েশন থাকে, তাদের দিয়ে করানোর একটা চেষ্টা করা হয় মাত্র। এটা ওই জন্য, এটাও একটা কুইট করা, এটাও একটা নেই হয়ে যাওয়া, ওই জন্য এটাকেও নেগেটিভ সিমটমের মধ্যে ফেলেছে। এছাড়াও দুটো নেগেটিভ সিমটম আমরা আলোচনা করব আজকে, সেটা হচ্ছে অ্যালোগিয়া আর অ্যানহিডোনিয়া। অ্যালোগিয়াটা কি? ইট ইজ ম্যানিফেস্টেড বাই ডিমিনিশড স্পিচ আউটপুট, কথা কমে যায়, এত আস্তে কথা বলে যে কান পেতে শোনা যায় না, পেশেন্টের কাছে গিয়ে আমরা কান পেতে শুনতে পারি না, কিংবা বিড়বিড় করে বলে, কিংবা কোনো প্রশ্নের কোনো উত্তর দেয় না, পুরোপুরি স্পিচ আউটপুটটা বন্ধ করে দেয়, এটাকে বলে অ্যালোগিয়া। আর অ্যানিডোনিয়া বলে decreased ability to experience pleasure from positive stimuli or a degradation in the recollection of pleasure previously experienced. এটা একটা decreased ability to get pleasure. চারিপাশের দুনিয়াতে প্লেজার এর বিষয় থাকলেও তারা প্লেজার ফিল করতে পারে না, দ্যাট ইজ দেয়ার ইনএবিলিটি হয়ে যায়, এবং এটাকে বলে অ্যানিডোনিয়া। অ্যাসোসিয়েবিলিটি আর একটা আমরা নেগেটিভ সিমটম এখানে পড়ছি। ইট রেফার্স টু দ্য অ্যাপারেন্ট ল্যাক অফ ইন্টারেস্ট ইন সোশ্যাল ইন্টারাকশনস অ্যান্ড মে বি অ্যাসোসিয়েটেড উইথ অ্যাভলিউশন। অ্যাপারেন্ট ল্যাক অফ ইন্টারেস্ট থাকে যে কোনো সামাজিক সম্পর্ক বা যে কোনো সামাজিক ক্রিয়াকর্ম বা ক্রিয়া প্রতিক্রিয়ায় তারা একেবারে অনাসক্ত হয়ে যায়, একেবারে কুইট করে নেয় তারা নিজেদের টোটাল সামাজিক পরিস্থিতি থেকে। দ্যাট ইজ কল্ড অ্যাসোশিয়ালিটি। এগুলো হলো নেগেটিভ সিমটম। তাহলে আমরা সাইকোটিক ডিসঅর্ডারের নেগেটিভ আর পজিটিভ সিমটম পড়ে ফেললাম। এরপর যেগুলো পড়বো সেগুলো হচ্ছে আমরা স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের ডিজিজগুলো পড়ব। স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের ডিজিজগুলো আমরা আরেকবার চট করে এই প্রসঙ্গে দেখে নিই। আরেকবার দেখে নিই। স্কিজোফ্রেনিয়া, delusional disorder, brief psychotic disorder, schizophreniform disorder, schizoaffective disorder। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা বইতে কিন্তু তোমাদের পৃথকভাবে আমি উপস্থাপিত করেছি। আবার আমি তোমাদের এখানে বলছি যেটা, সেটা হচ্ছে স্কিজোফ্রেনিয়া, ডেলিউশনাল ডিসঅর্ডার, ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিফর্ম, স্কিজোঅ্যাফেক্টিভ, এরা কিন্তু প্রত্যেকেই স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের মধ্যে পড়ে, কিন্তু প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স আছে। আমরা কিন্তু রোগগুলোকে ক্লাস 12-এ জানবো, এই রোগগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া তৈরি হবে, এটার জন্যই সিলেবাসটা কিন্তু তৈরি হয়েছে। তোমরা অ্যাজ এ হোল কারণগুলো বইতে পড়েছো থিওরিটিক্যাল বেস দিয়ে, কিন্তু এর ব্যাখ্যাগুলো মানে এই ট্রিটমেন্টগুলো তোমরা পরবর্তী চ্যাপ্টারে পড়ছো অ্যাজ এ হোল। এখানে রোগগুলোকে আলাদা করে জানছো, প্রত্যেকটা রোগ সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে, তবেই কিন্তু এই চ্যাপ্টারটা পড়া সার্থক। তাহলে রোগগুলো সম্পর্কে ধারণা কি করে তৈরি হবে? রোগগুলোর ক্লিনিক্যাল ফিচার্সগুলো জানতে হবে। প্রত্যেকটা রোগ সম্পর্কে এবার ক্লিনিক্যাল ফিচারগুলো ঝটপট আমরা দেখে নিই। প্রথম শুরু করব আমরা সিজোফ্রেনিয়া দিয়ে। তোমরা দেখে নিয়েছো ভাগগুলো, যে সিজোফ্রেনিয়া আমরা দিয়ে শুরু করছি, স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের ডিজিজগুলো। The term schizophrenia was coined in 1908 by Swiss psychiatrist Eugene Bleuler and is derived from two Greek words, schizo meaning split or to split, phren means mind or thought. Schizo or phren
এই দুটো শব্দ গ্রিক শব্দ থেকে স্কিজোফ্রেনিয়া এসেছে, ইউজেন ব্লয়লার এনেছেন 1908 সালে। খণ্ডিত, স্কিজো মানে খণ্ডিত, ফ্রেন মানে মন। খণ্ডিত মন অর্থাৎ স্কিজোফ্রেনিয়া রোগে মনটা আমাদের বিভক্ত হয়ে যায়, স্ক্যাটার্ড হয়ে যায়। স্ক্যাটার্ড মন নিয়ে মানুষ কি চিন্তা করতে পারে? পারে না তো। চিন্তা শক্তিটাই এখানে পুরোপুরি স্ক্যাটার্ড হয়ে যায়। এই জন্য এটাকে বলা হয় থট ডিসঅর্ডার। থট ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া হচ্ছে তার মূল একটা ডিজিজ। তো এবার এটা সম্পর্কে একটু আমরা জেনে নিই। Bloiler created the term to describe the functional, cognitive and emotional disconnection in his patient's mind, not to signify split personality. মাল্টিপল পার্সোনালিটি বলে একটা অন্য হয়, সেটাও কিন্তু স্প্লিটেড পার্সোনালিটি বলা হয়, কিন্তু এখানে সেই স্প্লিটটা বোঝায়নি। এখানে ইউজেন ব্লয়লার বুঝিয়েছেন মাইন্ড টোটালি স্প্লিটেড হয়ে যাচ্ছে ইন টার্মস অফ কগনিটিভ, ইমোশনাল অ্যান্ড ফাংশনাল অ্যাসপেক্টগুলো কেউ কারোর সাথে থাকছে না। তিনজন তো হাত ধরাধরি করে চলে। আমাদের কগনিশন হলে আমরা ফাংশন করতে পারি, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট ঠিকঠাক চলে, তো প্রত্যেকটা এরিয়া আমাদের স্ক্যাটার্ড হয়ে যায়, হাত ছেড়ে দেয়, যে যার পথে চলে, তখনই হয় সিজোফ্রেনিয়া। তো ইউজেন ব্লয়লার এই জন্য এই নামকরণটি করেছেন। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারটা আমরা এবার দেখি সিজোফ্রেনিয়া। এই যে পজিটিভ সিমটম আর নেগেটিভ সিমটমগুলো দেখলাম, এইগুলো তো থাকবেই। ডেলিউশন, হ্যালুসিনেশন, ডিসঅর্গানাইজড স্পিচ, গ্রসলি ডিসঅর্গানাইজড বিহেভিয়ার, নেগেটিভ সিমটমস, এগুলো তো থাকবেই। তার সাথে থাকবে সিগনিফিকেন্ট পোর্শন অফ টাইম এই ডিস্টারবেন্সটা থাকবে। আর সেগুলো ওয়ার্ক লাইফ, ইন্টারপার্সোনাল রিলেশন, সেলফ কেয়ার, এগুলোকে নষ্ট করে দেয়, বিঘ্নিত করে দেয়। সিজোফ্রেনিয়া হলে সে নিজের কেয়ার রাখতে পারবে না, সে সম্পর্কগুলো থেকে বেরিয়ে আসবে, কোনো সম্পর্ক মেনটেন করতে পারবে না, সজাগই থাকবে না সম্পর্কগুলো সম্পর্কে, আর তার কাজ কর্মক্ষেত্র পুরোপুরি তার সেখান থেকেও সে কুইট করে যাবে, রিয়ালিটি থেকে সে বেসিক্যালি দূরে চলে যাবে। এই যে বারবার আমি কথাগুলো বলছি, এগুলোর একটাই হচ্ছে মূল সিমটম, সেটা হচ্ছে এরা রিয়ালিটি থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে। এইটার জন্যই একে স্প্লিট বলা হয়, স্প্লিটেড মানে স্প্লিট অফ দ্য মাইন্ড বলা হয়েছে। কন্টিনিউয়াস সাইন্স অফ দ্য ডিস্টারবেন্স পারসিস্ট ফর অ্যাটলিস্ট 6 মান্থস, 6 মাস ধরে অ্যাটলিস্ট এই উপসর্গ থাকবে, তাহলে একে আমরা স্কিজোফ্রেনিয়া বলতে পারবো। চলে আসছি পরবর্তী ভাগ, ডেলিউশনাল ডিসঅর্ডার। এটা কি? এটাও কিন্তু সাইকোটিক ডিসঅর্ডার। এখানেও আমরা ওই রোগগুলো কিন্তু মানে ওই সিমটমগুলো দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কোনটা দেখতে পাচ্ছি? ডেলিউশন। এখানে হ্যালুসিনেশন নেই, এখানে আদার ওই সিমটমগুলো অত দেখতে পাই না, এখানে শুধু ডেলিউশন রয়েছে। কিন্তু ডেলিউশন থাকছে এবং সেটা 1 ঘন্টার মতো থাকে, সেখান থেকে 1 মাস, ওর বেশি দেখতে পাওয়া যায় না, অন্যান্য সিমটমগুলোও দেখতে পাওয়া যায় না। এটা একটু কম মানে মাইল্ড টাইপ ডিসঅর্ডার। অ্যাপার্ট ফ্রম দ্য ইম্প্যাক্ট অফ ডেলিউশন অর ইটস রামিফিকেশনস, ফাংশনিং ইজ নট মার্কলি ইম্পেয়ার্ড। যে জায়গাটা ডেলিউশন হচ্ছে সেই জায়গাটা নিশ্চয়ই ইম্পেয়ার্ড হচ্ছে। কেউ যদি কোনো একটা ভ্রান্ত বিশ্বাসের দ্বারা চালিত হয়, অনেক মানুষকে আমরা দেখি কিন্তু তাদেরকে আমরা ডিনোট করতে পারি না যে দে আর ডেলিউশনাল বলে। তারা স্কিজোফ্রেনিয়া নয় তাদের, কিন্তু তারা ডেলিউশনাল, অনলি ডেলিউশনটা দেখা যায়। ওই জন্য ওই দিকটার জন্য যতটুকু তাদের ঘাটে, বাকি দিকগুলো কিন্তু তাদের ঠিক থাকে। If many or major depressive episodes have occurred, these have been brief relative to the duration of the delusional periods. যদি বা ডিপ্রেসিভ কিছু কিছু এপিসোড তাদের মধ্যে দেখতে পাওয়া যায়, খুবই শর্ট টাইমের জন্য সেটা দেখতে পাওয়া যায়। ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার, এটা আর একটা ভাগ স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের মধ্যে। ওই সাইকোটিক সিমটমগুলোর থেকে কিছু কিছু এরও আছে, কিন্তু এটাও খুব শর্ট টার্ম দেখতে পাওয়া যায়। Period of psychosis whose duration is generally shorter is not always non-recurring but can be and is not caused by another condition. এই কন্ডিশনটা মানে ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার খুব শর্ট টার্ম দেখা যায়,
আর রেকার নাও করতে পারে, হঠাৎ করে কোনো একটা সিচুয়েশনাল রিজনে বা কোনো একটা হরমোনাল চেঞ্জেসের জন্য বা কোনো একটা ভুল পারসেপশনের জন্য হয়তো কিছুদিনের জন্য সাইকোটিক ডিসঅর্ডারটা দেখতে পাওয়া যায়, বাট সেটা আর হয়তো লাইফ কোনোদিন দেখতে পাওয়া গেল না, বা তাকে সেটা কখনোই এলো না, বা কখনো কখনো রিল্যাপস করলো। এর বাইরে মানে এটা খুব একটা সাইকোটিক ডিসঅর্ডার হলো খুব ব্রিফ, এর নামের মধ্যেই এর যে নির্দিষ্টতা সেটা বোঝা যাচ্ছে। দেখো ক্লিনিক্যাল ফিচার এইগুলো থেকে একটা বা দুটো বা তিনটে থাকবে, কিন্তু সেটা খুবই কম সময়ের জন্য থাকবে। ডিউরেশন হচ্ছে অ্যাটলিস্ট 1 ডে বাট লেস দ্যান 1 মান্থ। 1 মাসের কম, 1 দিনের থেকে 1 মাস এরম থাকে। আর এদের এই কখনো কখনো রিটার্ন হয়, রিল্যাপস করে, নাও করতে পারে। এটা খুব ছোট্ট করে হয় বলে এর নাম দেওয়া হয়েছে ব্রিফ সাইকোটিক ডিসঅর্ডার। নেক্সট ভাগটা দেখি স্কিজোফ্রেনিফর্ম ডিসঅর্ডার। এটা কিন্তু এটা একটা সাইকোটিক ডিসঅর্ডার। তো এটার বৈশিষ্ট্যটা কি? Psychotic disorder diagnosed when symptoms of schizophrenia are present for a significant portion of time, at least a month, but signs of disturbance are not present for the full 6 months required for the diagnosis of schizophrenia. স্কিজোফ্রেনিয়ার ফিচারগুলো এখানে আমরা দেখতে পাই, কিন্তু বড়জোর 1 মাস 2 মাস, মানে 1 মাসের জন্যই বড়জোর দেখা যায়, কিন্তু 6 মাস মোটেই দেখতে পাওয়া যায় না। সেই জন্য এটাকে অনেকটা মনে হয় বলে স্কিজোফ্রেনিফর্ম বলে। এখানে একদমই স্কিজোফ্রেনিয়ার যে সিমটমগুলো রয়েছে 2 or more of the following থাকে, কিন্তু 1 মাস সিগনিফিকেন্ট পোর্শন অফ টাইম থাকে 1 মাস, কিন্তু অ্যাটলিস্ট 1 of these must be এটা থাকে, কিন্তু an episode of the disorder last at least 1 month but less than 6 months। ন্যূনতম 1 মাস থাকে, কিন্তু কখনোই 6 মাস থাকে না। সেই জন্য এটাকে স্কিজোফ্রেনিফর্ম বলছে, মানে লাইকওয়াইজ স্কিজোফ্রেনিয়া বাট নট স্কিজোফ্রেনিয়া। তো এইগুলো পরে এটা হচ্ছে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। এটা একটা ভাগ স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের মধ্যে। এটা হচ্ছে এমন একটা মেন্টাল ডিসঅর্ডার, স্কিজোফ্রেনিয়া আর মুড ডিসঅর্ডারের পাঞ্চ এখানে দেখতে পাওয়া যায়। অর্থাৎ স্কিজোফ্রেনিয়া এবং ডিপ্রেশন আর ম্যানিক ডিপ্রেসিভ যে এপিসোড সেইগুলো আমরা এখানে দেখতে পাই সবকটাই। দেখে নিই। An uninterrupted period of illness during which there is a major mood episode concurrent with psychotic positive and negative symptoms. এখানে মেজর ডিপ্রেসিভ আর মেজর ম্যানিক এপিসোড যেগুলো আমরা মুড ডিসঅর্ডারে পড়েছি, এর আগের ক্লাসে তোমাদের আমি পড়িয়েছি মুড ডিসঅর্ডার, সেই এপিসোডের সিমটমগুলো এখানে আমরা দেখতে পাবো। Delusion or hallucination for 2 or more weeks in the absence of a major mood episode during the lifetime duration of the illness. কখনো আবার এই সিমটমের কে রিপ্লেস করে দেয় ডেলিউশন, হ্যালুসিনেশন, এই সাইকোটিক সিমটমগুলো। Symptoms of major mood episode are present for the majority of the total duration of the active and residual question of the illness. যতটা মানে অসুস্থতা যতটা সময়, তার মধ্যে বেশিরভাগটা থাকে ডিপ্রেসিভ, মেজর ম্যানিক এপিসোডের সিমটমগুলো, আর কম সময় থাকে স্কিজোফ্রেনিয়া সিমটম। তাই এটাকে বলে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। হ্যালুসিনেশন বা ডেলিউশনের থেকেও বেশি দেখতে পাওয়া যায় দুঃখী ভাব বা হর্ষোৎফুল্লতা। তো সে কারণে হর্ষোন্মত্ততা যেটা, তো সে কারণে আমরা এটার নাম দিয়েছি স্কিজো অ্যাফেক্টিভ, এটা দেওয়া হয়েছে স্কিজো অ্যাফেক্টিভ ডিসঅর্ডার। তাহলে আমরা স্কিজোফ্রেনিয়ার যে স্পেকট্রামের যে সবকটা রিলেটেড ডিসঅর্ডারগুলো আমরা দেখে নিলাম। স্কিজোফ্রেনিয়া একটা ভীষণ ইম্পর্ট্যান্ট ডিজিজ। এই স্পেকট্রামের ডিজিজগুলো প্রত্যেকটার ডিফারেন্সটাও আমি তোমাদের খুব সুন্দর করে বলে দিলাম, যে নামগুলো থেকেই আমরা চলে আসছি এর সিমটম, মনে রাখাটা সুবিধা হবে সেভাবেই আমি তোমাদের দিয়েছি। তোমরা আরেকবার দেখে নিও এটা স্ক্রল করে, যে কিভাবে এটাকে এগুলো সিমটমগুলো রয়েছে, প্রত্যেকটা নামের সঙ্গে ম্যাচ করে এর সিমটমগুলো রয়েছে, যে কারণে আমাদের বুঝতে এবং মনে রাখতে সহজ।
স্কিজোফ্রেনিয়া স্পেকট্রামের পর চলে এলাম নতুন আর একটা ডিজিজের। এই ডিজিজেরও অনেকগুলো ভাগ আমরা পড়বো এবং প্রত্যেকটা ভীষণ ইন্টারেস্টিং। এই যে ডিজিজের চ্যাপ্টার, এই যে অনেক রকম কিছু রোগের, মানসিক রোগের আমরা দেখতে পাচ্ছি সূচনা বা মানসিক রোগের যে বিন্যাস, এইটা জানার জন্যেই বোধহয় সাইকোলজিটা নেওয়া হয়, যে অনেক রোগ সম্পর্কে জানবো, মানুষের মনের ভেতরটা জানবো এবং অস্বাভাবিক ব্যক্তিদের সম্পর্কে আমরা জানবো। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা হচ্ছে যে এই রোগের ভাগগুলো, প্রত্যেকটা ভাগে সিমটম কোথাও কোথাও স্পেকট্রামের মধ্যে মিল রয়েছে, কিন্তু আদার দ্য স্পেকট্রাম সম্পূর্ণ আলাদা আলাদা রকমের ডিসঅর্ডার। যেমন এতক্ষণ আমরা বললাম স্কিজোফ্রেনিয়া স্পেকট্রাম, তাতে যে ধরনের দেখলাম, দেখো এবার আমরা কিন্তু সম্পূর্ণ একটা অন্য রকমের জগতে চলে এলাম। এগুলোও কিন্তু আমরা দেখি চারপাশে, এবং এগুলো নিয়ে আমরা অনেক বেশি মুভিজ দেখতে পাই, অনেক বেশি খবরের কাগজে উঠে আসে এই ধরনের ঘটনা, এবং এগুলো আমাদের চারপাশে ছোটবেলা থেকে অনেকের মধ্যে দেখতে পাই। বাট একটু যদি আমরা জানা থাকে, আমরা কনসিয়াস হয়ে যাব এবং সেগুলো সম্পর্কে আমাদের একটা প্রিকশন নেবার আমরা সুযোগ পাবো। দেখো, ডিসরাপটিভ ইম্পালস কন্ট্রোল অ্যান্ড কন্ডাক্ট ডিসঅর্ডার্স ইনক্লুড conditions involving problems in the self-control of emotions and behavior. নিজেদের আবেগ এবং আচরণের উপর কন্ট্রোল থাকে না, যে নিয়ন্ত্রণ। আমাদের সুস্থ মানুষেরা আমরা আমাদের রাগ, হিংসা, ভালোবাসা সবকিছু আমরা প্রকাশ করি, কিন্তু তার একটা লিমিটেশন থাকে। কোথায় লিমিটেশনটা আমরা জানি এবং সেটা মেনটেন করতে পারি। কিন্তু রোগগ্রস্ত ব্যক্তিরা, এই ধরনের রোগ যাদের থাকে, দে হ্যাভ নো সেলফ কন্ট্রোল। তাদের রাগ যখন হয়ে যায় তখন সেটা প্রচন্ড আধিক্য হয়ে যায়। দে ক্যানট কন্ট্রোল, তারা আউট অফ, মানে বিয়ন্ড অরিজিন, বিয়ন্ড হরাইজন চলে যায়। কোথায় যে আজ গিয়ে থামবে তারাও জানে না, নিজেরাও জানে না। তো এইখানে আচরণও তারা সেরকমই করে ফেলে। তো আমরা এই ভাগগুলো দেখো: অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার, কন্ডাক্ট ডিসঅর্ডার, অ্যান্টিসোশাল পার্সোনালিটি ডিসঅর্ডার, পাইরোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া। চলে যাচ্ছি ডিটেল ডেসক্রিপশনে। অপোজিশনাল ডেফিয়েন্ট ডিসঅর্ডার, ওডিডি। ওডিডির ক্লিনিক্যাল ফিচার এটা কি? এটা হচ্ছে আনকোঅপারেটিভ, ডেফিয়েন্ট অ্যান্ড হস্টাইল। এই তিনটে মেন জিনিস। একদম সহযোগিতা করবে না, সবসময় উল্টো দিকে যাবে। একদম নন কোঅপারেশন, ডেফিয়েন্ট, বিরোধিতা করব, যা বলবে উল্টো করব। আর হস্টাইল, আগ্রাসন, হিংস্রতা। এদের একদম এই তিনটে বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, যেটার কোনো অ্যাজ সাচ রিজন নেই। এই যে বলছে, এখান থেকে মোটামুটি 6 মাস লাস্ট করে এই ধরনের উপসর্গ, এবং 4টে সিমটম এগুলোর থেকে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে। দেখে নাও। ইরিটেবল মুড যেটা, সেটার আন্ডারে পড়ছে 3টে। এখান থেকে একটা থাকলেও থাকতে পারে। অফেন লুজেস টেম্পার, খুব দ্রুত টেম্পার লুজ করে। প্রচন্ড টাচি হয়, তাড়াতাড়ি রেগে যায়, একটা কথাতেই তাড়াতাড়ি রেগে গেল। মানে সামান্য কথা যদি কারোর রাগ আসবে না, তাদের রাগ হয়ে যায়। ইজ অফেন অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, প্রচন্ড রেগে যায় এবং হিংস্র হয়ে ওঠে। অফেন আর্গিউজ উইথ অথরিটি ফিগার্স অর ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস উইথ অ্যাডাল্টস। আর্গুমেন্টেটিভ হয়, প্রচন্ড তর্ক করে, অসম্ভব তর্ক করবে, মানে এত তর্ক করে এবং প্রচন্ড তীব্রভাবে করে যে সঠিক জায়গায় যুক্তি নিয়েও কেউ তাদের সঙ্গে কিন্তু পেরে ওঠে না। সঠিক যুক্তি যার দিকে আছে তারাও কিন্তু তাদের সঙ্গে লড়ে পেরে ওঠে না। সুতরাং এদেরকে একটু আলাদা করেই দেওয়া হয়, এদের সবাই একটু অ্যাভয়েড করে তখন। অ্যাক্টিভলি ডিফাই করতে থাকে সবকিছু, রিফিউজ করে যে কোনো রুল, যে কোনো অথরিটি ফিগারকে এরা রিফিউজ করে। ডেলিবারেটলি অ্যানয়েজ আদার, অন্যদের ইচ্ছাকৃতভাবে রাগ দেখায়, বিরক্ত দেখায়। অফেন ব্ল্যাঙ্কস আদার ফর হিজ অর হার মিস্টেকস অর মিসবিহেভিয়ার, অন্যদের মানে তার ব্যবহারের দ্বারা একদম মানে যতটা পারে তাদের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ে। ভিন্ডিকটিভনেস, প্রচন্ড প্রতিশোধ পরায়ণ হয়। Has been spiteful or vindictive tips at least twice within the past 6 months.
The disturbance in behavior is associated with the distress in the individual or others in his or her immediate social context, or it impacts negatively on social, educational, occupational, or other important areas of functioning. এরা প্রচন্ড পরিমাণে ভিন্ডিকটিভ হয় এবং মোটামুটি মানে দেখা যায় যে হিসেব করলে প্রতি 6 মাসে 2-3 বার এরা প্রতিশোধ নেবার চেষ্টা করেছে প্রচন্ডভাবে, তীব্রভাবে। এবং এদের নিজেদের কর্মজগৎ, নিজেদের সম্পর্ক, এদের নিজেদের কার্যের এরিয়া, এদের সামাজিক এরিয়া সব কিছু ইম্পেয়ার্ড হয়। এই জন্য প্রচুর ইম্পেয়ারমেন্ট এদের দেখতে পাওয়া যায়। নেক্সট হচ্ছে ইন্টারমিটেন্ট এক্সপ্লোসিভ ডিসঅর্ডার। এটাও কিন্তু ওই টাইপের, স্পেকট্রামটা একই। এরা কি করে? রিপিটেড সাডেন বাউটস অফ ইম্পালসিভ, অ্যাগ্রেসিভ, ভায়োলেন্ট বিহেভিয়ার অর অ্যাংরি ভার্বাল আউটবাস্ট। The reactions are too extreme for the situation. প্রচন্ড তীব্র ভাবে এই উপসর্গগুলো দেখতে পাওয়া যায়। তাদের আচরণে অসম্ভব হিংস্রতা, প্রচন্ড রাগের বিস্ফোরণ, এবং সেটা ঘন ঘন প্রতি মুহূর্তে অকারণে সেটা হতে থাকে, যার দ্বারা তারা নিজেরাও পুরোপুরি মানে সকলের থেকে দূরে সরে যেতে বাধ্য হয়, সকলের দূরে ঠেলে দেয়। দেখি ক্লিনিক্যাল ফিচারগুলো। রেকারেন্ট বিহেভিয়ারাল আউটবার্স্ট রিপ্রেজেন্টিং if you leave to control aggressive impulses as manifested by either of the following. রেকারেন্ট বিহেভিয়ারাল আউটবার্স্ট দেখতে পাওয়া যায় যদি মানে তাকে কন্ট্রোল করার চেষ্টা না করা হয়, সে মানে একদম ছাড়খাড় করে দেবে। ভার্বাল অ্যাগ্রেশন দেখতে পাওয়া যায় তাদের মধ্যে, ফিজিক্যাল অ্যাগ্রেশন। 3 behavioral outbursts involving damage or destruction, property, and our physical assault involving physical injury. The magnitude of aggressiveness expressed during the recorded outburst is grossly out of proportion to the provocation or to any participating psychosocial stresses. The recurrent aggressive outburst cause either marked distress in the individual or impairment in occupational or interpersonal functioning. আচ্ছা, এদের মধ্যে প্রচন্ড অ্যাগ্রেশন, ভার্বাল, ফিজিক্যাল, এরা শুধু মুখে বলে না, এরা ফিজিক্যাল অ্যাটাক করে, এবং ফিজিক্যাল অ্যাটাক করার ফলে তাদের সম্পর্কগুলোও নষ্ট হয়, তারা যে কর্মক্ষেত্রে থাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাদের শিক্ষাও সম্পূর্ণ হয় না যদি এই ধরনের তারা, এবং ফিজিক্যাল ইনজিওরি করে। ছোট বাচ্চা, বুড়ো, কোনো বয়স মানে না, এবং যে কারণে করছে সেটা একদমই আউট অফ দ্য প্রপোর্শন প্রভোকেশন, মানে কোনো প্রভোকেশন ছাড়াই ও মনে করে নিচ্ছে ওকে প্রভোক করা হচ্ছে, ও সেটা মনে করে নিয়ে এই জায়গায় চলে যায়। প্রচন্ড রেকারেন্ট আউটবাস্ট হতে থাকে ওদের মধ্যে। এরপর আমি চলে আসি, এটা খুবই ইম্পর্ট্যান্ট, কন্ডাক্ট ডিসঅর্ডার, যেটা অতিরিক্ত পরিমাণে বর্তমান কমপ্লেক্স সোসাইটিতে দেখতে পাওয়া যায়, এবং এটা অবশ্যই এটা অ্যাডাল্টদের মধ্যে নয়, এটা চিলড্রেনদের মধ্যেই দেখতে পাওয়া যায়, আপ টু অ্যাডোলেসেন্ট। এবং এটা এই সময় যদি আমরা শর্ট আউট না করি এই ধরনের প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো সম্পর্কে সচেতন হয়ে তাদেরকে যদি সাইকোলজিস্টের সঙ্গে পরামর্শ না করি বা তাদের জন্যে অন্য কোনো রকম ব্যবস্থা, ম্যানেজমেন্ট না নিই, তাহলে আমরা পরবর্তীকালে তাদের ক্রিমিনাল হয়ে যেতে দেখতেই পারি, সেটা অসম্ভব কিছু নয়। কন্ডাক্ট ডিসঅর্ডার দেখো, এত ক্লিনিক্যাল ফিচার, বুলি করে, থ্রেটনস করে, মানে জোর করে, সবসময় জোর, এবং বারবার করতে থাকে, বারবার বেসিক রাইট, অন্যের অধিকারটা নষ্ট করে দেয়। মানে আমি একজনের সামনে রয়েছি সামাজিকভাবে, আমাকে তো প্রত্যেকের স্পেসটাকে প্রপারলি আমাদের শ্রদ্ধা জানাতে হয়, সেভাবেই থাকি আমরা। সেই রেসপেক্টটা যদি আমাদের না থাকে, আমরা অন্যের স্পেসটাকে যদি আমরা ভায়োলেট করি প্রতি মুহূর্তে, তাহলে কি তাদের বেসিক রাইটটাকেও আমরা ভায়োলেট করে দিচ্ছি। এই প্রবলেমটা এদের সাংঘাতিক থাকে, এরা কিচ্ছু মানে না, এরা কোনো রকম বেসিক স্পেস, রুল, রাইট কিচ্ছু মানে না, সবসময় বুলি করে, ভয় দেখায়, জোর করে ইন্টিমেট হয়, ফিজিক্যাল ফাইট করতে চলে আসে, অস্ত্র ব্যবহার করে, মানুষ বা জন্তু সকলের ওপরই ফিজিক্যাল হিট করে, চুরি করে দরকার মতো,
মানে যদি প্রয়োজন পড়ে ওরা চুরি করতে ওদের বাধে না, সেক্সুয়াল অ্যাক্টিভিটি করে ফোর্সফুলি, ডেলিবারেটলি ফায়ার সেটিং করে, আগুন জ্বালানোর প্রবণতা থাকে এদের মধ্যে। সব সিমটম কিন্তু থাকবে না, এর মধ্যে অ্যাটলিস্ট 3 থাকবে। আমি এগুলো দিচ্ছি তোমাদের রেঞ্জটা জানার জন্য, পুরো রেঞ্জটা এটা। অনেকের থাকে যে ফট করে আগুন জ্বালিয়ে দেয়। এই আগুন জ্বালানোর এটা যদিও রেয়ার, কিন্তু আমরা দেখতে পাই কন্ডাক্ট ডিসঅর্ডারের মধ্যে, অনেক বাচ্চার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। ফট করে দেশলাই থাকলেই হাতের কাছে আগুন জ্বালিয়ে দেবে, এবং সেটা অন্যায় যদি কেউ রাগের থেকে করে তখন সেটা কন্ডাক্ট ডিসঅর্ডার অবশ্যই। হ্যাজ ব্রোকেন ইন্টু সামওয়ান এলস হাউস, বাড়ি ভাঙচুর, জিনিসপত্র ভাঙচুর, গাড়ি স্ক্র্যাচ করে দেওয়া বা গাড়ির পার্টস ভেঙে নেওয়া, বিল্ডিং ক্ষতিগ্রস্ত করা, কারোর বাড়ি নষ্ট করা, স্কুল পালানো, বাড়ি থেকে পালানো, বাবা মার বারণ সত্ত্বেও বাইরে নাইট স্টে করা, তারপর নন ট্রিভিয়াল ভ্যালু উইদাউট কনফ্রন্টিং এ ভিকটিম, কোনো কিছু না বলে অন্যের থেকে চুরি করে নেওয়া, লাইজ মিথ্যে কথা বলা, অব্লিগেশন এড়ানোর জন্য বা কিছু পাওয়ার জন্য, এইগুলো হচ্ছে এদের রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, যার থেকে ন্যূনতম 3টে এদের থাকবে। থাকলে আমরা কন্ডাক্ট ডিসঅর্ডার ডায়াগনোস করতেই পারি, করা উচিত। অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার, এই ডিসঅর্ডার সম্পর্কে আমরা এখানে পড়বো না, এটা জানিয়ে রাখছি তোমাদের যে এই স্পেকট্রামের মধ্যে এটা পড়ে, কিন্তু যেহেতু এটা অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডারের সঙ্গে আলোচনা হয়েছে, ওটা যেহেতু আমাদের সিলেবাসে নেই, আমরা এটা এখানে জানিয়ে দিলাম। এটা এর মধ্যেও পড়ে, কিন্তু ওটা ওখানে যেহেতু DSM-5 নিয়ে গেছে, আমরা এটাকে কিন্তু ধরবো না আমাদের সিলেবাসের মধ্যে, শুধু জেনে রাখবো। আচ্ছা, নেক্সট এই স্পেকট্রামের মধ্যে পড়ে পাইরোম্যানিয়া। আমি একটু আগে বলছিলাম ফায়ার সেটিং ডিজিজ। Pyromania is an impulse control disorder in which individuals repeatedly fail to resist impulses, to deliberately start fires, to relieve some tension, or for instant gratification. কি অদ্ভুত! এই রোগটা এত অদ্ভুত, এই রোগের যে রোগী সে সবসময় চায় আগুন জ্বালানো, এবং এত একটা ইম্পালস অনুভব করে, যতক্ষণ না সে আগুনটা জ্বালিয়ে দেখছে ছারখার হচ্ছে চারপাশটা, সে ততক্ষণ পর্যন্ত তার শান্তি হয় না। এবং সে এই ব্যাপারটা করে যতক্ষণ না করবে তার রিলিফ নেই, সে না করে থাকতে পারবে না, তার ভেতর থেকে তাকে ঠেলবে কাজটা করার জন্য। দেখে নিই ক্লিনিক্যাল ফিচারটা, ডেলিবারেট অ্যান্ড পারপাসফুল ফায়ার সেটিং, মোর দ্যান ওয়ান অকেশন করেইছে সে। একে ডায়াগনোসিস করবো কখন? অন্তত 2-3 বার এই কেস করে ফেলেছে। টেনশন অফ অর অ্যাফেক্টিভ অ্যারাউজাল বিফোর দ্য অ্যাক্ট, কাজটা করার আগে একটা উত্তেজনা, ওরে বাবা কখন করব, কি করে করব, এটা একটা উত্তেজনা। অ্যাফেক্টিভ অ্যারাউজাল, একটা উন্মাদনা জাগে। ফ্যাসিনেশন উইথ ইন্টারেস্টিং কিউরিয়াসিটি অ্যাবাউট অ্যাট্রাকশন টু ফায়ার, আগুন সম্পর্কে ওদের কৌতূহল বেশি, অ্যাট্রাকশন বেশি। তারপর ফ্যাসিনেশন, ওটা নিয়ে নানা রকম কিছু হয়, সারাক্ষণ আগুন নিয়ে ভাবছে, মানে আগুন আগুন আগুন, যতক্ষণ না আগুনটাকে জ্বালাচ্ছে, আগুনটাকে অন্য অন্য জিনিস পুড়তে দেখছে, তার শান্তি হয় না, এবং সেটা বারবার সে করতে থাকে, এবং সেটার জন্য যে কোনো সিচুয়েশনে করে দেবে তারা। প্লেজার, গ্র্যাটিফিকেশন আর রিলিফ ওয়েন সেটিং ফায়ার্স অর ওয়েন উইটনেসিং অর পার্টিসিপেটিং, যদি তারা দেখে যে আগুন তারা জ্বালাতে পারলো, সেটা আগুনে পুড়ছি, বা আগুন নিজেও জ্বালায়নি, আগুনে পুড়ছে চারপাশে কিছু, ভীষণ একটা রিলিফ অনুভব করে ওরা। The fire setting is not done for any mandatory gain, socio-political ideology, ventures, hallucination, delusion, etc. এই ফায়ার সেটিং কোনো রকম কারণে কিন্তু ওরা করে না, পার্টিকুলার কোনো পারপাস নেই যেটা গেন হবে, মানিটারি গেন হবে, কি স্বাস্থ্য ভালো হবে, কি কারোর উপর প্রতিশোধ নিচ্ছে, তারা এটা করতে যেন বাধ্যতামূলকভাবে আনন্দ পায়, ব্যাস, দ্যাটস ইট। পাইরোম্যানিয়া। লাস্ট চলে যাব এই স্পেকট্রামের রোগে, ক্লেপ্টোম্যানিয়া। এই নামটা তোমরা শুনেছো, এটা আমরা খুব অনেক সময় অনেক গল্পে, অনেক উপন্যাসেও পেয়ে থাকি, লিটারেচারে।
ক্লেপ্টোম্যানিয়াটা এখন আজকের দিনে দাঁড়িয়ে অনেকেই, সবাই প্রায় নামটা জানে। চুরি বাতিক, বলতে শুনতে মজা লাগছে, যার হয় সে কিন্তু উইদাউট এনি রিজন জাস্ট ভিন্ডিক্ট, মানে একদম ক্রিমিনাল হিসেবে পরিগণিত হয়, কিন্তু সে কোনো উদ্দেশ্য তার থাকে না। পাইরোম্যানিয়ার মতোই কোনো উদ্দেশ্য নেই সেটা করার, কোনো তার অভাব নেই, বা কোনো অন্যকে অপদস্থ করার উদ্দেশ্য নয়, সে শুধু চুরিটা করেই এটা শান্তি তার। দেখি ক্লিনিক্যাল ফিচারগুলো। Recurrent failure to resist impulses to steal objects that are not needed for personal use or for their monetary value. রেকারেন্ট ফেলিওর তারা হয় যারা চাপতে পারে না, মানে চেষ্টা করে, দে অলওয়েজ ট্রাই টু রেজিস্ট দেমসেলভস, কিন্তু তারা পারে না, তারা চুরিটা করেই ফেলে, এবং করার পর তারা ওই যথারীতি একটা শান্তি বোধ করে। যতক্ষণ না করবে ওরা নিষ্পিস করে হাত পা, কোনো পার্সোনাল গেনের জন্য করে না, টেনশন ইনক্রিজ হতে থাকে যতক্ষণ না তারা চুরিটা করছে। প্লেজার, নোটিফিকেশন, রিলিফ অ্যাট দ্য টাইম অফ কমিটিং দ্য থিং, চুরি হয়ে গেল, শান্তি পেয়ে গেল, এবং একটা শ্বাস ছাড়লো যেন। দ্য স্টিলিং ইজ নট কমিটেড টু এক্সপ্রেস অ্যাঙ্গার অফ ভেঞ্জেন্স অর নট ইন রেসপন্স টু ডেলিউশন অর হ্যালুসিনেশন। এই যে বললাম প্রতিশোধ বা রাগ, এগুলোর জন্য কিন্তু কোনো রকম তারা করে না, তারা রোগ, আউট অফ দ্য ডিজিজ, তারা একটা ইম্পালস কন্ট্রোল, একটা ল্যাক অফ ইম্পালস কন্ট্রোলে ভোগে, এবং সেটা তারা করতে পারে না। তাহলে আমরা ডিসরাপটিভ ইম্পালস কন্ট্রোল এই স্পেকট্রামটা পড়ে ফেললাম। আমরা এরপর চলে যাচ্ছি নেক্সট যে স্পেকট্রাম, সাবস্টেন্স রিলেটেড অ্যান্ড অ্যাডিকটিভ ডিসঅর্ডার, SUD। এটা তো মোটামুটি আমরা সবাই জানি, নেশা যারা করে তাদের যে সমস্যা, অনেকের অ্যাডোলেসেন্ট পিরিয়ডেই শুরু হয়ে যায়, অনেকে আবার অনেক সিচুয়েশনাল কারণে পরবর্তীকালে অ্যাডিক্টেড হয়ে যায়, অনেকে আবার ফিনান্সিয়াল কন্ডিশনকে দোষ দেয়, যে অনেক আপার ক্লাস থেকে নেশা করার টাকা পয়সা পায় বলেই তারা সেগুলো শুরু করে, উন্মাদনার মজা পাওয়া থেকে শুরু করে তার উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়। এভাবে নানা কারণ থেকে সাবস্ট্যান্স অ্যাবিউজ দেখতে পাওয়া যায়। তো আমরা দেখব অ্যাজ এ হোল এর ক্যারেক্টারিস্টিক্সগুলো কী এবং এর কত রকম ভাগ হয়, এগুলো একটু আমরা দেখে নিই। আর সাবস্ট্যান্স ইউজ বা সাবস্ট্যান্স রিলেটেড এই টার্মটা ইউজ করা হয়েছে শুধুমাত্র সাবস্ট্যান্স ইউজ থেকে প্রবলেম, আমরা ইউজ করছি, ইউজের প্রবলেম, না করে থাকতে পারছি না, এটাও যেন একটা সমস্যা, এটাকে বলে সাবস্ট্যান্স ইউজ। সাবস্ট্যান্স ইনডিউসড কিছু প্রবলেম হয়, সাবস্ট্যান্সের উপর প্রচুর ইউজ করার ফলে কিছু প্রবলেম তারপর শুরু হয়, হ্যাঁ। এবং কিছু ক্ষেত্রে সাবস্ট্যান্স রিলেটেড ডিজিজ এছাড়াও রয়েছে যে কিছু বিহেভিয়ারাল প্রবলেমস। তো এই সব কিছু নিয়ে সাবস্ট্যান্স রিলেটেড ডিসঅর্ডারটা আমরা দেখতে পাই। জেনারেল ক্যারেক্টারিস্টিক্সগুলো কি? এই ওভারঅল যে সাবস্ট্যান্স রিলেটেড ডিসঅর্ডার এর ক্যারেক্টারিস্টিক্সগুলো আমরা দেখব। ইম্পেয়ার্ড কন্ট্রোল, এদের কন্ট্রোলটা পুরো ইম্পেয়ার্ড হয়ে যায়, দে ক্যানট কন্ট্রোল দেমসেলভস অর রেজিস্ট দেমসেলভস to avoid all such substances they usually take. Impaired control, social impairment, সামাজিক দিকটা তাদের একদম নষ্ট হয়ে যায়, তারা রিলেশন মেনটেন করতে পারে না, সারাক্ষণ একটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকলে বাকি রিলেশনশিপের উপর ডিপেন্ডেন্স তো নষ্ট হবেই। আমরা আমাদের পরিবারের প্রতি আসক্ত তখনই থাকবো যখন অন্য আসক্তিগুলো আমাদের থাকবে না। বাইরে অন্য কোনো রকম আসক্তি না থাকার জন্যই আমাদের কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায় পরিবারের মানুষগুলোর, কাছের মানুষগুলোর ওপর। আর যদি সেই আসক্তিটাকে আমরা অন্য কোথাও ট্রান্সফার করে দিই, ন্যাচারালি আমাদের পার্সোনাল লাইফটা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। Risky use, continued use despite knowledge of having persistent physical or psychological problems caused or exacerbated by the substance. Continuous use করব, যদিও জানা আছে কতটা ক্ষতি এরা করবে, তবুও রুখতে পারি না বলে
রিস্ক নিয়ে যাব, সব সময় জানছি বা যে হবে, কতটা ক্ষতি হবে, মরেও যেতে পারি, তা সত্ত্বেও বিপরও একটা ভাব চলে আসে। Pharmacological criteria: development of tolerance, needing more for the same effect, or withdrawal symptoms upon cessation. ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়া থাকে, মানে নয় টলারেন্স লেভেলটা বেড়ে যায়, অর্থাৎ যে পার্টিকুলার জিনিসটা আমরা ইনটেক করছি, এই মানে করে ব্যক্তিরা, সে প্রথমে ওটাতে হয়তো এক পেগ মদে তার প্রচুর নেশা হলো, তারপর দেখা গেল এক সপ্তাহ পর তার ওটাতে হচ্ছে না, টলারেন্স বাড়ছে, 2 পেগ, তার শরীর কিন্তু 2 পেগ নিয়ে তখন সে নেশাটা অনুভব করছে, তারপর 3 পেগস, তারপর 4 পেগস, এভাবে পুরো বোতল পুরো খেয়ে নিচ্ছে, টলারেন্স লেভেলটা বাড়ছে। এটা এক ধরনের ফার্মাকোলজিক্যাল ক্রাইটেরিয়া। আর একটা হচ্ছে উইথড্রয়াল সিমটম। রোগী যদি ছেড়ে দিতে চায়, তার যে ফিজিক্যাল হরমোনাল যে সিস্টেমটা, সেটা ওটা নিয়ে তার ব্লাডে যে ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো রয়েছে, যতটা পরিমাণ, সেই ব্যাপারটাতে একটু হেরফের হয়ে যাবে, এবং তখন সে কিন্তু চাইবে যে তার এই ফিজিক্যাল ইমোশন, এই উইথড্রয়াল সিমটমগুলো তার আসতে থাকবে সামনে, তার কাছে বারবার। সে ছেড়ে দিতে চাইলে তখন তার হয়তো ব্লাড সুগার বেড়ে যাবে কোনো সময়, বা তার কোনো রকম হরমোনাল থাইরয়েড বেড়ে গেল, বা অন্য কোনো রকম হয়তো কনস্টিপেশন দেখা দিল, হজমের গোলমাল, হার্ট ডিজিজ পর্যন্ত দেখা যায়, কিডনি মানে এফেক্ট করে যায়। এই উইথড্রয়াল সিমটম হিসেবে অনেক কিছু আমাদের ক্ষতিকর দিকও রয়েছে এই সাবস্ট্যান্স অ্যাবিউসের। বিহেভিয়ারাল চেঞ্জেস কি করে হয়? অবশ্যই বিহেভিয়ার চেঞ্জ হয়ে যায়। অনেক ভালো মানুষকেও কিন্তু আমরা দেখতে পাই ফেরোশাস টাইপ হয়ে যায়। এছাড়াও মানুষ একটু গোপনীয়তা মেনটেন করতে চায়, যেহেতু সে জানে যে তাকে বাইরের লোকেরা ভালো ভাববে না, একটু সাসপিশিয়াস হয়ে যায়, একটু বেশি ইনটক্সিকেটেড হয়ে গেলে তারা সন্দেহবাতিগ্রস্ত হয়ে যায়, কনস্পিরেসি করছে সবাই মনে করে নেয়, একটু সাসেপ্টেবল হয়ে যায়, মানে সাসপেক্ট করে সবাইকে সবসময়, সাসপিশন টাইপ। ফিজিক্যাল ইমোশনাল চেঞ্জেস হয়, তাদের ড্রাস্টিক শিফট ইন মুড, ইটিং হ্যাবিট, স্লিপিং প্যাটার্ন সব চেঞ্জ হয়ে যায়। ল্যাক অফ কেয়ার হয়ে যায় ফর দ্য ফিউচার, মানে মুড চেঞ্জ হয়, খাবার হ্যাবিট চেঞ্জ হয়, স্লিপিং প্যাটার্ন নষ্ট হয়ে যায়, স্লিপ নয় অতিরিক্ত অন্য সময় ঘুমোয়, নয় ঘুম চলে যায়, নয় না খেলে ঘুম আসে না, নয়, এবং তাদের ফিউচার সম্পর্কেও তারা ল্যাক অফ কেয়ার হয়ে যায়। নেক্সট হচ্ছে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট ঘটে, তাদের কাজের তো দফা রফা হয়েই যায়, তাদের যে ডেইলি লাইফ অ্যাক্টিভিটিস এবং তাদের ওয়ার্ক প্লেসের যে অ্যাক্টিভিটিস, সব কিছুই ইম্পেয়ার্ড হয়ে যায়, সেলফ কেয়ার নষ্ট হয়ে যায়। আচ্ছা, তো আমরা মোটামুটি এই 2 ধরনের সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার আর সাবস্ট্যান্স ইনডিউস ডিসঅর্ডার দেখতে পাই। আমি একটু আগে বললাম, মুখে বলে দিলাম, সাবস্ট্যান্স ইউজ ডিসঅর্ডার হচ্ছে 10 রকমের ডিস্টিংক্ট ক্লাসেস অফ সাবস্ট্যান্সেসের ওপর আমরা প্রথমে দেখিয়ে দিয়েছি আমি যে কত রকমের রিলেটেড ডিসঅর্ডার হয়। আর ইনডিউস ডিসঅর্ডারের মধ্যে পড়ে ইনটক্সিকেশন, উইথড্রয়াল, আর এগুলোর যে মেন্টাল ডিসঅর্ডার সম্পর্কিত। আর একটা আমরা DSM-5-এ দেখতে পাই ইনক্লুডেড গ্যাম্বলিং ডিসঅর্ডার, এটাকে বিহেভিয়ারাল ডিসঅর্ডার বলছে, অ্যাডিকটিভ বিহেভিয়ারাল ডিসঅর্ডার। জুয়া খেলাটাও কিন্তু এই স্পেকট্রামের মধ্যেই পড়ছে, সাবস্ট্যান্স রিলেটেড স্পেকট্রামের মধ্যে ইনক্লুড করা হয়েছে। তো আমরা সাবস্ট্যান্স রিলেটেড অ্যান্ড অ্যাডিকটিভ ডিসঅর্ডার, সাবস্ট্যান্স রিলেটেড অ্যান্ড অ্যাডিকটিভ ডিসঅর্ডার পুরো স্পেকট্রামটা আমরা পড়ে নিলাম, এর ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, এর সাবটাইপস দেখলাম, এবং আমরা এটার যতটা খারাপ জানতাম বোধহয় আরেকটু বেশি জেনে গেলাম। আমাদের পরিবারের মানুষগুলোকেও আমাদের জানাটা সুবিধাজনক, আমাদের যে এত রোগ সম্পর্কে আমরা জানছি, আমাদের চারপাশ সম্পর্কে আমরা সজাগ হব, এবং নিজেদের ভবিষ্যৎ সম্পর্কেও আমরা মানে কেয়ারফুল থাকব। এই যে সমস্ত আমাদের জ্ঞানগুলো, তার অ্যাপ্লিকেশন থাকবে আমাদের পরীক্ষার খাতায় শুধু নয়, আমাদের জীবনেও। আশা করি তোমরা খুব ভালো করে ইম্পর্ট্যান্ট স্পেকট্রামগুলো, যে 3টে স্পেকট্রাম আজ আমি বুঝিয়েছি, সেটা বুঝতে পেরেছো। আজকের মতো ক্লাস এখানেই
বাই।